প্রিয় দর্শক, স্বাগতম বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, একটি দুর্ঘটনার খবর দিয়েই আজকের অনুষ্ঠানটি শুরু করতে হচ্ছে আমাদের। সেটি হচ্ছে যে ভয়াবহ আগুনে পুড়ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। পাশাপাশি যোগ দিয়েছেন সিভিল এভিয়েশন, বিজিবি, সেনা, নৌ বিমান বাহিনীর সদস্যরাও। ঢাকামুখী বিমানগুলো চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবস্থান করছে। তো মোশাররফ ভাই, আপনার কাছেই যাচ্ছি প্রথমে। সেটা হচ্ছে যে গত কদিন ধরেই ঢাকায় আমরা আগুন দেখেছি, চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগার ঘটনা ঘটেছে। সবশেষ আজকে বিমানবন্দর, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই অন্তর্ভুক্ত, সেখানেও আগুন জ্বলছে। প্রায় 3 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, আগুন এখনও নিয়ন্ত্রণে আসছে না। এখন রাসায়নিক গুদাম যেগুলি আছে সেগুলোতে আগুন জ্বলছে। তো এই যে আগুন তো লাগতেই পারে, একটি দুর্ঘটনা হতেও পারে, কিন্তু আপনার কি মনে হয় যে পরপর বেশ কয়েকদিন এই আগুনের ঘটনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক। আসলে এই যে আগুনের ঘটনা, এটা কিন্তু আমাদের একটা জাতি হিসাবে খুব উদ্বেগের একটি বিষয়। আমাদেরকে মিরপুরে একটি ঘটনা প্রায় 16 জনকে আমরা হারিয়েছি। তারপরও কিন্তু আমাদের যেই বিশেষ করে ফায়ার সার্ভিস, তারা কিন্তু আসলে এটা নিয়ে কিন্তু বহু আলোচনা বহুবার হয়েছে যে উন্নত মানের যন্ত্রপাতি আমদানি করে তাদের সক্ষমতা বৃদ্ধি করা। কিন্তু আপনি বললেন যে 3 ঘন্টা হয়ে যাচ্ছে, এখন আমরা বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণ আনতে পারছি না। এগুলি আমাদের যে দুর্বলতাগুলি আছে, সেই দুর্বলতাগুলোকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আমরা যখন একটি ঘটনা ঘটে তখন ওই ঘটনা নিয়ে খুব সোচ্চার হই, কিন্তু পরবর্তী এটার যে ফলো আপ করা দরকার, এটার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, এটাকে মোকাবেলা করার জন্য আমাদের যে সক্ষমতা অর্জন করা দরকার, সেইগুলির ক্ষেত্রে আমরা খুব নজর দেইনি বলে এ ধরনের দুঃখজনক ঘটনাগুলি বারবার আমাদের মোকাবেলা করতে হচ্ছে। এই দেখেন আপনি আজকে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, এখানে আজকে 10টা কি 11টা ফ্লাইট আমরা দেখলাম যে এখানে অবতরণ করতে পারে নাই। তো এটা ইন্টারন্যাশনালি কিন্তু বাংলাদেশকে একটা খুব নেগেটিভ সিগন্যাল দিবে। তো এইসব ব্যাপারে আমার মনে হয় সরকারে আরও যাতে আমাদের এই যারা এই বিশেষ করে এই প্রতিষ্ঠানগুলির সাথে জড়িত, তাদের সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া উচিত এবং উন্নত মানের আরও কীভাবে যন্ত্রপাতি এনে এগুলি মোকাবেলা করার আমরা ব্যবস্থা করতে পারি, সেই দিকে যদি নজর দেয় তাহলে তো এই ধরনের ঘটনা থেকে আমরা আগামী দিনে রক্ষা পেতে পারি। জি, আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যে এই যে বিমানবন্দর, এটা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এখানে আমদানি রপ্তানি হয় এই কার্গো ভিলেজে। তো এর যে আপনার যে ধরনের আপনার নিরাপত্তা ব্যবস্থা কিংবা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা দরকার ছিল, আপনার কি মনে হয় সেটি কাজ করেছে বা সেটি ছিল? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই বলবো যে আমরা যে সিরিয়ালি যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা আমরা দেখি, মিরপুরের কারখানায় আগুন, তারপর ইপিজেডে আগুন, একইভাবে আজকে আপনি যেটা বলেন এয়ারপোর্টে আগুন, আমরা যেটা দেখছি সবাই। তো এই ঘটনাচক্রগুলো আমার কাছে মনে হয় যে একটু সন্দেহজনক। এগুলোকে সরকারকে খতিয়ে দেখতে হবে এটা কোনোভাবে ইন্টারকানেক্টেড কিনা। যেহেতু নির্বাচন সামনে আসছে, কোনোভাবে কেউ দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো চক্রান্ত করছে কিনা, এটা একটা পার্ট পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে। সেকেন্ড হচ্ছে যে আমরা দেশ হিসেবে তো আসলে আমরা যেখানেই হাত দিই, আমরা সব জায়গায় দেখি আসলে আমরা পিছিয়ে আছি। সো আমরা যদি কম্পেয়ার করি আমাদের যারা আমাদের চেয়ে এগিয়ে আছে, সেই তুলনা করলে আমরা আসলে অনেকভাবে পিছিয়ে। সো এটা আসলে বিচ্ছিন্নভাবে বলার চেয়ে আমার কাছে মনে হয় যে আমাদের কাঠামোগত জায়গাগুলোকে আরও ভালো করার সুযোগ অনেক আছে। স্পেশালি ইপিজেডের মতো জায়গায় যখন আগুন লাগে, তারপরে যখন এয়ারপোর্টে আগুন লাগে, এটা আসলে আমাদেরকে খুব ব্যাড সিগন্যাল দেয়, যেটা ভাই বলছিলেন। বিকজ এগুলো তো আসলে আমাদের ইকোনমিক, আমাদের যে প্রগ্রেসের সাথে কানেক্টেড। সো আমরা দেশ সামনের দিকে যদি আমরা আগাতে চাই, বাইরের দেশকে যদি আমরা গুড মেসেজ দিতে চাই, তাহলে আসলে এই জায়গাগুলোকে আমাদের আরও ভালোভাবে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে যে না, আমরা এই জায়গাগুলোতে সক্ষম। আমরা এই ধরনের আগুন নির্বাপিত করা একটা শর্ট টাইমের মধ্যে কীভাবে আমরা ড্যামারেজটাকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। আমার কাছে মনে হয় যে এটা প্রস্তুতির অভাব আছে এবং আমাদের যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি আমাদের এখনও হয়ে ওঠেনি। এটার আরও কাজ করার সুযোগ আছে, কাজ করতে হবে। জি, মোশাররফ ভাই, আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যে এই যে এত উন্নয়ন আর আধুনিকতার গল্প শুনেছি, তো আমরা যেই আগুন অগ্নি নির্বাপন যে ব্যবস্থা, সেটা আসলেই মানে এই উন্নয়ন আদৌ কি হয়েছে নাকি মানে না? এইটা তো বারবার আমাদের যখন এই ঘটনাগুলি ঘটতেছে, আপনার নিশ্চয় মনে আছে কিছুদিন আগে মহাখালীতে একটা ভবনে হয়েছিল, এফার্টটা
হ্যাঁ একটা ভবনে হয়েছিল, কিন্তু তখন দেখেছে যে আমাদের যে যন্ত্রপাতিগুলি আছে একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার মতো সেই সক্ষমতা তাদের নাই, যার জন্য আমরা ওই সময় দেখেছিলাম একজন কিন্তু বিল্ডিং থেকে জাম দিয়ে পড়েও কিন্তু মৃত্যুবরণ করেছিলেন, মানে ভয়তে। তো এইগুলি আমরা এর জন্য খুব একটা বিশেষ তো কোনো কিছু দরকার নাই। আপনার আমাদের কত উচ্চতা আমাদের বিল্ডিংগুলি আছে, সেভাবে কীভাবে উঠতে পারি, অথবা তাৎক্ষণিকভাবে গেলে এই যে আগুনগুলা নেবানোর জন্য যে ধরনের আধুনিক বহু প্রযুক্তি তৈরি হয়েছে। এখন আমরা দেখি যে আমাদের দেশে খুব পানির জন্য ছুটাছুটি করে। তা আমার তো মনে হয় নিশ্চয়ই আরও এই যারা এক্সপার্ট টেকনিশিয়ান তাদের উচিত যে পানির বিকল্প আমরা কি করতে পারি, কারণ পানি তো সব জায়গায় অটোমেটিক শহরে পাওয়া যায় না, এটা আপনি ভালো করে বোঝেন। অথবা যেই আমাদের ওই যে গাড়িগুলি আমরা ব্যবহার করি তার পরিমাণও বা কতটুকু পানি নেওয়া যেতে পারে। অন্য কোন প্রক্রিয়া এগুলি ব্যবহার করে এটা নিয়ন্ত্রণে আনা যায়, এই ধরনের নতুনভাবে আমার মনে হয় চিন্তা ভাবনা করা উচিত। আর কিছু খুব এক্সপার্ট লোক আমাদের দরকার। ধরেন আমাদের আছে ফায়ার সার্ভিস, খুব কি একটা প্রশিক্ষণ আমরা দেখাই, অথবা জনগণকে সচেতন করার মতো মাঝে মাঝে মহড়া আমরা শুনি, এগুলি আরও বেশি বেশি করা উচিত, যাতে পাবলিক যে কোনো একটা ক্রাইসিস তৈরি হলে কীভাবে তারাও সহায়তা করতে পারে এখানে। কিন্তু আপনি দেখবেন যখন একটা ঘটনা ঘটে তখন কিন্তু পাবলিককে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ আমাদের বাহিনীর সক্ষমতা নেই, বরং কারো সহায়তাও তারা নেওয়ার মতো সেই অবস্থা তাদের নেই। সুতরাং আমি মনে করি এই সকল ব্যাপারে নতুনভাবে সরকারের চিন্তা ভাবনা করা উচিত, কারণ বাংলাদেশে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এই আপনি মনে করেন গার্মেন্টস, আজকে বাংলাদেশ আমরা বিশ্বের দ্বিতীয় আমরা অর্থ উৎপাদনকারী দেশ বা বৈদেশিক মুদ্রা, আমাদেরকে কিন্তু চোখ রাঙাচ্ছে আপনার ভিয়েতনাম, কম্বোডিয়া এবং এখন ইন্ডিয়াও তো অনেকটা এগিয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি এই ধরনের সক্ষমতা এই সকল ফ্যাক্টরিগুলির ব্যাপারে যদি দেখাতে না পারি, তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল বায়াররা কিন্তু এইদিকে থেকে মুখ ফিরিয়ে নেবে। আর এই সকল গার্মেন্টসের মতো বা এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলি আমাদের, যেমন ঔষধ শিল্প আমাদের বাংলাদেশ এখন খুব ভালো করে, আফ্রিকা সহ অন্যান্য জায়গায় কিন্তু আমাদের ঔষধগুলি যাচ্ছে। কিন্তু এই ধরনের ঘটনা যখনই ঘটবে তখন কিন্তু আমাদের ফরেন বায়াররা কিন্তু নতুন চিন্তা ভাবনা শুরু করবে, যে এটা আমাদের অর্থনীতির ক্ষেত্রে বিরাট একটা সংকট তৈরি করতে পারে আগামী দিনে। আসছি সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটার পরে তদন্ত কমিটি হয়, আমরা হয়তো এটার জন্য হবে নিশ্চয়ই, কিন্তু এই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত মানে আলোর মুখ কখনোই দেখে না এবং সেই নিরিখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বাস্তবায়নে হয় না। এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। আসলে দেখেন, একটা ঘটনা, যে ঘটনাগুলো আসলে আমাদের কিন্তু বারবার ঘটছে, ভাই যখন কথা বলছিলেন মোশাররফ ভাই, যে আমরা বনানীতে কামালত আতাতুর্ক অ্যাভিনিউতেও কিন্তু এরকম ঘটনা দেখেছি, তারপরে আপনি বললেন যে মহাখালীতে এই ঘটনা ঘটেছে, তারপর শান্তিনগরে আমরা দেখেছি এরকম বিল্ডিংয়ে আগুন লাগার। তো এটা আসলে আমাদের ফ্রিকোয়েন্টলি কিন্তু এরকম ঘটনা ঘটছে, ফ্যাক্টরিগুলোতে আগুন লাগছে এবং আমাদের যাদের সাথে আমরা এখন কম্পিট করছি, আমরা ট্রেডে এগিয়ে যাওয়ার জন্য, সেই দেশগুলো কিন্তু আমাদের এই বেনিফিটগুলো তারা পাচ্ছে। এগুলোর একটা খুব বাজে সিগন্যাল যাচ্ছে যে আমার দেশ আসলে আমরা এখনও এই ধরনের যে প্রযুক্তি এখন অনেক এগিয়ে গিয়েছে, যেসব আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না আছে বা যারা এখন আছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে এগিয়ে আছে, তাদের দিকে তাকালে আমরা দেখি এই ধরনের ঘটনাগুলো কিন্তু তারা খুব অল্প সময়ের মধ্যেই ট্যাকেল দিতে পারে, বাট আমরা এখনও সেগুলো পারি না। সো আমার কাছে মনে হয় যে এগুলো স্রেফ সদিচ্ছার অভাব। সো এই সদিচ্ছার অভাব থেকে সদিচ্ছার অভাবের কারণেই আমরা আসলে ঘটনাগুলো বারবার ঘটছে এবং আমরা প্রত্যেকবারই মানুষকে দেখানোর জন্য আমি বলবো কাইন্ড অফ আইওয়াশ, সো এই আইওয়াশগুলো করা হয় এবং একটা তদন্ত কমিটি হয়। আদৌ সেই তদন্ত কমিটির মাধ্যমে কী ব্যবস্থা নেওয়া হয় সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এটার মাধ্যমে আসলে কি হয়, আমরা যখন এগিয়ে যাচ্ছি, যখন এগিয়ে যাওয়ার সময় তখন আসলে আমরা বারবার এই ধরনের বিভিন্ন ঘটনার কারণে কিন্তু আমরা বাণিজ্যিকভাবে বা আমরা ব্যবসায়িক সেক্টরে কিন্তু ক্ষতি হয়। সো ব্যবসায়ীদের কিন্তু একটা বাজে ইম্প্যাক্ট কিন্তু বাইরে ইনভেস্টরদের কাছে যায়। সো এই ধরনের মেসেজগুলো আমরা কিভাবে বাইরের দেশকে আমরা না দিয়ে কীভাবে নিজেদের আভ্যন্তরীণ কীভাবে ক্যাপাবিলিটি বাড়াতে পারি, প্রয়োজনে ভাই যেটা বললেন যে বাইরে থেকে এক্সপার্ট নিয়ে এসে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা এই প্রতিরোধ করতে পারি, সেই দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন। আর এই ধরনের কমিটিগুলো বা এই ধরনের তদন্ত রিপোর্ট আসলে এগুলোর মাধ্যমে খুব একটা ব্যবস্থা নেওয়া হয় না। যদি হতোই তাহলে আসলে এই ধরনের ফ্রিকোয়েন্ট ঘটনা আসলে আমাদের অনেক কমে আসতো, এগুলো ঘটতো না আর কি, আমার কাছে মনে হয়। আপনার কাছে আসছি মোশাররফ ভাই, সেটা হচ্ছে যে আপনারা সবসময় একটা অভিযোগ করেন যে স্বৈরাচারের দোসররা সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে এবং তারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তো এই যে এখন সামনে নির্বাচনের আগে কি এ ধরনের অস্থিতিশীল এরকম ঘটনা ঘটিয়ে দেশকে আরও খারাপ দিকে বা অস্থিতিশীল করার কোনো চক্রান্ত এসব কিনা বড় বড় ঘটনা? না, হতে পারে। আমি আমার সহালোচনীয় বলেছে যে হতে পারে, কারণ আপনার এই যেই আপনি যে কথা বললেন স্বৈরাচারের দোসর, আমরা কি বলি, আপনি দেখবেন এই আপনার টক শোতেও এসে বা বিভিন্ন গণমাধ্যমে আমরা যখন কথা বলি যে শেখ হাসিনা দীর্ঘ 15 বছর দেশটাকে শাসন করেছে,
এবং আপনি দেখেন প্রশাসনে নানা স্তরে তাদের লোকজনকে তারা সাজিয়েছে, পদোন্নতি দিয়েছে, নিয়োগ দিয়েছে এই ধরনের। কিন্তু আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূস সরকার আসার পর একটা মানে ড্রাস্টিক অ্যাকশন হবে, যারা এই সকল দলীয় কর্মকাণ্ডে লিপ্ত ছিল অথবা যারা গত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ছিল তাদেরকে সরিয়ে একটা নিরপেক্ষ প্রশাসন তৈরি করা। সেটা কিন্তু হয় নাই। কারণ এটা কেন হয় নাই এই জবাব কিন্তু এই সরকারও দিচ্ছে না। ওরা আপনি দেখবেন যে আমরা দেখেছিলাম প্রায় 700-র মতো বঞ্চিত কর্মকর্তা, যাদেরকে আমলে ওএসডি করে রেখেছিল, যাদেরকে প্রমোশন দেয় নাই, যাদেরকে নানা গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন দেয় নাই। তাদেরকে একদিকে আপনি এই বৈষম্য দূর করার জন্য তাদেরকে আপনি সহায়তা দিলেন, অথচ তাদেরকে কিন্তু আপনি কাজে লাগাচ্ছেন না। এখনো আমরা দেখি যে আপনার প্রায় প্রতিনিয়ত আপনারা গণমাধ্যম নিউজ করেন যে যারা বিগত সরকারের আমলে সবচেয়ে সুবিধাভোগী তাদেরকে এই সরকার নানা ক্ষেত্রে এখনো পদায়ন করছে, নিয়োগ দিচ্ছে। সুতরাং ষড়যন্ত্র আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এবং আমার মনে হয় এই রাজনৈতিক দলগুলি এখনো যেভাবে ট্র্যাকে আছে, এরা যদি আগামী দিনে আরেকটু যোগাযোগটা ঘনিষ্ঠ রাখে, নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করে, তাহলে আমার মনে হয় এই সকল ষড়যন্ত্র থেকে আমরা রক্ষা করতে পারবো। তবে ষড়যন্ত্র আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু তারা তাদের কাজ করবে, আমাদের কাজ করে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে হবে। আর যদি আমরা না পুষতে পারি, যেমন আপনারা দেখেন আগামী দিনে বাংলাদেশের এখন একটা কি দরকার, আমার বিনিয়োগ স্থবির হয়ে গেছে, আমার দেশে অর্থনৈতিক চাকা ঘুরছে না, আমি স্থিতিশীলতা সমাজে আনতে পারছি না, মানুষের যে আকাঙ্ক্ষাটা আছে সেই আকাঙ্ক্ষাটা আমি বাস্তবায়ন করতে পারছি না। এইগুলি করার জন্য আমার একটা নির্বাচিত সরকার দরকার। কারণ আপনি দেখেন আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার অথবা বিনিয়োগ যারা আমাদেরকে করে, তারা ইতিমধ্যে বলে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা বিনিয়োগ করবে না। তো বিনিয়োগ না হলে আমার কর্মসংস্থান হবে না, আমার শিল্পায়ন হবে না, আমার দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না, আমার দেশে একটা অনিশ্চয়তা দেখা দেবে, বেকারত্ব দেখা দেবে, মুদ্রাস্ফীতি দেখা দেবে। সামগ্রিকভাবে আমার দেশের সামগ্রিক যে রাষ্ট্রীয় কাঠামোর উপর একটা চরম আঘাত আনতে পারে। যার জন্য একটা নির্বাচন আমাদের দরকার। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যতগুলি পদক্ষেপ স্টেপ নেওয়া দরকার, সরকার এখন সেই দিকে চলে যাওয়া উচিত। আশিকিন ভাই, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে ভাই কিছুটা আলাপ করছিলেন যে স্বৈরাচারের সময় যারা সুবিধাভোগী তারাই এখন বিভিন্ন জায়গায় আবারও নিয়োগ পাচ্ছে। তো আমরা পরশুদিন দেখলাম যে 4 জন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, এর মধ্যে শেখ হাসিনার কার্যালয়েও ছিলেন এরকম লোকজন এর মধ্যে আছেন, এবং সবাই ওই সময়ে শেখ হাসিনার সময় বেশ সুবিধাভোগী ছিলেন, তাদেরকে আবার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। তো এই ধরনের লোকজনকে দিয়ে আগামী নির্বাচন হতে যাচ্ছে, সেই সব নির্বাচন মানে কতটা সুষ্ঠু বা কি হতে পারে, কি আশঙ্কা? দেখেন, আসলে আমরা কিন্তু 5ই আগস্টের পর থেকেই বলে আসছিলাম যে আমরা ফেসিবাদের যারা দোষর ছিল, সুবিধাভোগী বা যারা বিভিন্নভাবে তাদেরকে এনাবলার ছিল, তাদেরকে আসলে সব জায়গা থেকে তাদেরকে দূর করতে হবে। মানে এটা ছিল আমাদের প্রথম দাবি, এবং এখনও কিন্তু আমরা সেই জায়গাটাতে অটল আছি। কিন্তু আমরা কাজ করতে যেয়ে দেখেছি, বা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি, বা আমরা যেটা বুঝলাম যে সরকারের যে বিভিন্ন জায়গাগুলো, বড় বড় জায়গাগুলোতে, সেখানে আসলে আমাদের বাংলাদেশের যারা এস্টাবলিশ বড় দলগুলো ছিল, ওনাদের বিভিন্ন ধরনের লোকজন আসলে শুরু থেকে সেট আপ করা হয়েছে ওনাদের। সো যখন সচিবদেরকে আবার বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে নতুন করে, সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখন নতুন করে বিভিন্ন জায়গায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিভিন্ন রদবদল হচ্ছে, আমরা সেটা আসলে খুব উদ্বেগের সাথেই লক্ষ্য করছি যে এখনও সেই আওয়ামী ফ্যাসিস্ট যারা সহযোগী ছিল বা সরাসরি যারা তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে এখনও সেই রকম জায়গায় পদায়ন করা হচ্ছে। এবং এইটা আমি আমার পাশে আমার সহ আলোচক উনি একজন বড় দলের প্রতিনিধি হিসেবে ওনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, বা আমি জানতে চাই যে আসলে আপনারাও তো আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলো আসলে দেখার সুযোগ আছে। তো আপনারা সরকারকে তো আসলে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারি। এখন আমরা এনসিপি আছে, বিএনপি আছে, জামাত আছে, বা আরও যে অপরাপর দলগুলো যারা আছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আসলে তো এই সুযোগগুলো না পায় না। এই সুযোগগুলো আসলে কিভাবে পায় আমার প্রশ্ন, আসলে এই সুযোগগুলো পাওয়ার জায়গাগুলো কারা তৈরি করে দিচ্ছে? এটাতে কি কোনো লেনদেন হচ্ছে, নাকি এটা আসলে কারো কোনো ব্যক্তি স্বার্থের জন্য করা হচ্ছে? সেই প্রশ্নটা আমি ভাইয়ের কাছে রাখলাম। না, আসলে উনি যা বলেছেন, আমরা কি রাষ্ট্রীয় ক্ষমতায় আছি? বরং আপনি দেখেন, বরং আমরা কিছুদিন আগে উপদেষ্টা মাহফুজ আলমের একটি ইন্টারভিউ দেখেছেন আপনাদের সাংবাদিকের সাথে, উনি বলেছে আমি কীভাবে প্রশাসন চালাবো। 64টি জেলার 46 জন এসপি একটি বিশেষ দলের, মানে জামাত ইসলামের সমর্থক, 36 জন ডিসি একটা বিশেষ দলের, এবং শিক্ষা প্রতিষ্ঠানে 70% একটা দলের কাছেই যারা দেওয়া হয়েছে, এইরকম একটি বিষয়।
তো সুতরাং এই ধরনের প্রশাসনের ভূমিকা যখন যারা এখন রাষ্ট্র পরিচালনা করে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তারা যদি এই পদক্ষেপগুলি নেয়, সেখানে আগামী দিনে একটি ভালো প্রশাসন। এখন দুটা লক্ষ্য করছি, একটা হলো একটা বিশেষ দলকে সুবিধা দেওয়া, আর স্বৈরাচারকে আবার একই জায়গায় রেখে দেওয়া। অর্থাৎ একটা তারা যারা সুবিধা নিতে চায় সেই সুবিধা নেওয়ার বিষয়গুলি বাস। যেমন আপনি যদি মনে করেন, এই যেমন এনসিপির বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ আছে যে এনসিপি প্রশাসনকে নিয়ন্ত্রণ করে, তাইলে আমরা কি মনে করবো যে স্বৈরাচারের দোষরদেরকে রাখলে তাদেরকে ধমক দিয়ে, তাদেরকে প্রেশার দিয়ে কাজগুলি খুব সহজে করা যায়, যেখানে নানাভাবে তারা লাভবান হয়? বিএনপি তো আমি মনে করি প্রশাসনে সবচেয়ে কম লোক হলো বিএনপির। এটা আসলে এটা খুবই হাস্যকর বিষয়, কারণ আমি তো মাহফুজ আলম কিন্তু মানে আমি একটু কথা বলি, আমি এখানে প্রকাশ্যে বলতে চাই না, আমি নাম ধরে দেখিয়ে দিতে পারি যে কোথায় কোন কাদের লোক আছে, কিন্তু আমি উচিত না একটা মিডিয়া তাদের সেরকম তালিকা আমরাও দিতে পারি, কিন্তু মাঠ পর্যায়ে চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কারণ আমরা যখন দেখি কোনো ইউনো অফিসে যখন যাই, তখন ওই জায়গাতে আমরা দেখি যে বিএনপির বিভিন্ন গ্রুপের বিভিন্ন রকম ভাগবাটোরা হয়, সেই জায়গাতে অন্য দলগুলোর কিন্তু কোনো প্রভাব কিন্তু নাই, বা তারা কিন্তু কোনো কিছুই পায় না সাধারণ জনগণ। এমনকি জুলাইয়ের যারা জুলাই যোদ্ধা ছিল বা যারা হচ্ছে এনসিপির কথাই ভাই বললেন, আমরা তো দেখি যে বিভিন্ন জায়গা থেকে আমরাও খোঁজ নেই, সারা দেশের অবস্থাই কিন্তু সেম। আমি তো বলি এনসিপির এইরকম তো আমরা গণমাধ্যমে দেখি যে এনসিপির লোকজন মন্ত্রণালয়ে গিয়ে বসে থাকে, এবং অনেক মন্ত্রণালয়ে বসে থাকলেই তো আর প্রভাব তৈরি হয়ে গেল না, প্রভাব তো মাঠ পর্যায়ে আসলে বিএনপির লোক যায়, বাজারগুলো কারা পাচ্ছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন হাট বাজারগুলা, তারপর হচ্ছে স্ট্যান্ডগুলা, ইজারা কারা পাচ্ছে। এখানে আপনার আপনার সমাজ একটা সুস্থ প্রশাসন ব্যবস্থা কায়েমের জন্য অনেক জায়গায় কিন্তু বিএনপির সহায়তা নেওয়া হয়। যেমন আমি স্টেট বলি, 5 তারিখের পর কি আমাদের সাথে তো প্রশাসনের যোগাযোগ করেছে, আপনারা যদি সহায়তা না করেন আমরা উপজেলা প্রশাসন চালাতে পারবো না, আপনারা যদি সহায়তা না করেন আমরা যোগাযোগ ঠিক রাখতে পারবো না, আপনারা যদি সহায়তা না করেন আমরা বাজার ব্যবস্থাপনা করতে পারবো না। আমরা সহায়তা করেছি, এর অর্থ এই না যে আমরা ওগুলি দখল করেছি। আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি যে গতকালকে জুলাই সনদ স্বাক্ষর হলো এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান হলো। প্রায় অনেকগুলো দল, বিএনপি, জামায়াত সহ অনেকগুলো দল গিয়েছে, কিন্তু এনসিপি যায়নি। তো এনসিপি গত 1 বছর যেই ডায়লগ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে, সেখানে গিয়েছে। তো স্বাক্ষর অনুষ্ঠানে কেন যায়নি? স্বাক্ষর তো আপনি পরেও করতে পারতেন, কিন্তু অনুষ্ঠানে কেন যাননি? দেখেন, আসলে স্বাক্ষর অনুষ্ঠানটা তো জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর পরে অনুষ্ঠিত হলো। সো আমরা জুলাই গণঅভ্যুত্থানের 3 আগস্ট আমাদের 1 দফার ঘোষক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু আমরা বলেছিল তখন স্পষ্টভাবে যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য বাংলাদেশকে একটি কাঠামোগত সংস্কারের দিকে আমরা যাওয়ার জন্যই মূলত কিন্তু হাসিনার পতনটা আমরা দাগ দিয়েছিলাম। তো তরুণদের একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশে আসলে দীর্ঘ 54 বছরে যে পরিবর্তনটা হয় নাই, যে আমরা যে ফেসিবাদ যে জন্ম নেয় বিভিন্নভাবে, যে কাঠামোগত বিভিন্ন জটিলতার কারণে যে জন্ম নেওয়ার যে মাধ্যমগুলো তৈরি হয়ে আছে, সেই জায়গাগুলোকে সংস্কার করার মাধ্যমে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করা, নতুন একটা ব্যবস্থা তৈরি করা। সো এটার জন্যই কিন্তু এই ইউনূস সাহেব কিন্তু এটার জন্যই কিন্তু উনি ঐকমত্য কমিশন করে, এবং সংস্কারের যে আজকে প্রস্তাবগুলো আসছে বিভিন্ন পক্ষ থেকে ডায়ালগের মাধ্যমে দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি সময়ে, সেই সংস্কার আলোচনায় কিন্তু এনসিপির জোরালো ভূমিকা ছিল, এবং আমরা দেশব্যাপী সেই সংস্কারের পক্ষে জনপ্রিয়তা তৈরি করার জন্য আমরা কিন্তু জুলাই পদযাত্রা করেছি, এবং আপনারা দেখেছেন কি পরিমাণ মানুষের সাড়া ছিল। সো আমরা আশাহত হই যখন দেখি যে এরকম একটি ডায়ালগের মাধ্যমে একটা জুলাই সনদ হলো, সেই জায়গাতে এই জুলাই সনদের আসলে কোনো আইনগত ভিত্তি নাই, এবং এটা আসলে বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে কোনো কিন্তু আলাপ কিন্তু জুলাই সনদে করা হয় নাই। আপনি যদি জুলাই সনদটা দেখেন, যেটা 40 পৃষ্ঠা আছে, সো এইটা কিন্তু আমরা ঐকমত্য কমিশনের আলোচনায় বলে আসছিলাম শুরু থেকেই যে জুলাই সনদে বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে। কারণ হচ্ছে আমরা দেখি যে সুপারিশগুলো আসছে, আমি যদি আপনাকে নাম ধরে বলি, সংবিধান সংশোধনী, তারপর প্রধানমন্ত্রীর থাকাকালীন সময় একটি দলের তিনি হচ্ছে প্রধান থাকতে পারবেন না, রাষ্ট্রপতির ক্ষমতাকে বাড়ানো সহ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের বাংলাদেশের কাঠামোগত সংস্কার প্রয়োজন, সেই জায়গাগুলোতে কিন্তু বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো বিএনপি কিন্তু প্রচুর জায়গাতে নোট অফ ডিসেন্ট, যেগুলো মানুষের কাঠামোগত সংস্কারে এবং বেসিক জায়গাগুলোতে। তা আমরা যখন এরকম নোট অফ ডিসেন্ট দেখি এবং বাস্তবায়ন প্রক্রিয়া যখন আমাদের কাছে ক্লিয়ার থাকে না, তখন কিন্তু আমরা এবং দেশের মানুষ কিন্তু সত্যিকার অর্থে আশাহত হই। কারণ আমরা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনেও কিন্তু ছাত্র জনতার একটা প্রত্যাশা ছিল যে দিস কান্ট্রি উইল বি চেঞ্জড, মানে আমাদের পলিটিক্যাল লিডারদের কাছে কিন্তু একটা প্রত্যাশার জায়গা ছিল যে চেঞ্জ হবে, কিন্তু আসলে আশাহত হয়েছে। তা আমরা এনসিপি বলছি যে আমরা এরকম আশাহত আর হতে চাই না। আমাদের যে মানুষের যে প্রত্যাশার নিয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল, সেই প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের যে কী রূপরেখা সেটা দেখি, তারপরে আমরা জুলাই সনদে আমরা হচ্ছে স্বাক্ষর করব। এবং যেহেতু আমাদের দাবিটাকে উপেক্ষা করা হয়েছে,
এবং আমরা দেখেছি যে আমাদের এই দাবিটাকে তোয়াক্কা না করে একটা জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো আমাদের জায়গা থেকে আমরা সেই স্বাক্ষর অনুষ্ঠানটাতে যাইনি, কিন্তু এর মানে এই না যে আমরা এটার আমরা বিরোধিতা করছি। আমরা স্বাক্ষর হয়তো বা করবো, এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা আমরা আরেকটু আলোচনার মাধ্যমে জানার। তাহলে কি হলো, আপনি মানে ডায়ালগে অংশ নিলেন, প্রস্তাব দিলেন, সবকিছু করলেন, মানে প্রায় সবগুলি দলই গেল যারা, কিন্তু কয়েকটা দল বাদে আপনারা গেলেন না। আবার মানে যখন নাকি আলোচনা হবে তখন আপনারা যাবেন। তাহলে এটার এই আমরা তো চাই দেশের সংস্কার, আমরা তো আসলে দেশের কাঠামোগত সংস্কার চাই, এবং সেই চাওয়ার জায়গা থেকেই কিন্তু আমরা ডায়ালগে অংশগ্রহণ করেছি এবং এটার পক্ষে জনমত তৈরি হয়েছে এবং মানুষ কিন্তু সেই সংস্কারের পক্ষে আছে এখন পর্যন্ত। সংস্কার হবে এটা সবাই চায়, কিন্তু এটার শুধু নামে একটা আমাদেরকে ডকুমেন্ট ধরিয়ে দেওয়া হবে, যেরকম একটা ডকুমেন্ট আমরা তৈরি করলাম, এরকম তো 90 সালে হয়েছিল। এই ডকুমেন্টে বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, এটা আইনগত ভিত্তি কি? আদারওয়াইজ ধরেন কথার কথা আমরা যদি লেটসে বিএনপি ক্ষমতায় আসে, আসার পর ওনারা এটা বাস্তবায়ন করলো না, ওনারা বললো যে আপনারা যা পার করেন, তখন কি আমরা আদালতে যাব নাকি ওনারা আমাদেরকে আদালতে যাইতে দিবে? আসলে এটা নিয়ে আমরা কিন্তু যথেষ্ট সংখ্যায় আছি। আমরা চাই যে দীর্ঘ আলোচনার মাধ্যমে 5ই আগস্টের পরে আজকে যে একটা জুলাই সনদ হয়েছে, দেশের যে সংস্কার হবে, নতুন একটা বাংলাদেশ যেটার জন্য মানুষ অপেক্ষা করছে, নির্বাচনের পরে আসবে। সো এরকম একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য যে জুলাই সনদ, সেটা আসলে সত্যি বাস্তবায়ন হবে, সেটার যে কি প্রক্রিয়া, সেটা আইনগত ভিত্তি কি, যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে আসলে কেউ যেন একজন সাধারণ মানুষ এসে সে যেন আদালতে গিয়ে বলতে পারে যে আমার এই আইনি ভিত্তিতে আমি আজকে দাবি করছি যে আমার এই জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। কিন্তু এটা কিন্তু সেই সুযোগ আমাদেরকে দেওয়া হয় না, রাখা হয় না, এটার কোনো প্রভিশন। মোশাররফ ভাই, এই যে এনসিবির অনুষ্ঠানে যায়নি, এটা নিয়ে আপনার মন্তব্য শুনতে যাবে, আর আইনি ভিত্তি নিয়ে উনি একটি প্রশ্ন তুলেছেন, এই বিষয়টিও আপনি না, এটা আমি একটা জিনিস অবাক হই। আমার মনে হয় কালকে মানে এনসিবি হয়তো কারোর সাথে কোনো কমিটমেন্ট ছিল যে তারা যেমন জানি অন্য হয়তো কিছু দল যাবে না, কিন্তু এরকম কোনো কমিটমেন্ট ছিল না, এরকম কোনো কমিটমেন্ট ছিল না। সেখানে তারা কিন্তু প্রতারিত হয়েছে। কারণ আপনি দেখেন না কি ধরনের, একটু যদি আমাদের কি প্রতারিত করার ইচ্ছা ছিল আমাদেরকে? আমরা সব সময় এটা করব, আমরা বলবেন। যেমন আপনি দেখেন, আমরা দেখেছিলাম কিছু দল বলেছিলেন, যেমন জামাত ইসলাম বলেছিল আমরা যাব না, ইসলামী আন্দোলন বলেছিল আমরা যাব না, এনসিবিও বলেছিল যাবে না, কিন্তু তারা ঠিকই গিয়েছে, স্বাক্ষর করেছে। কিন্তু এনসিবি কিন্তু মাঝখান দিয়ে আমরা মনে করি একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে। কারণ আমার যেটা মনে হয়, আমি যেটা দেখেছি, এই যে গণ অভ্যুত্থানের প্রথম সারিতে সর্বশেষ কথা এনসিবি ছিল, আমরা আন্দোলন করেছি 16 বছর, কিন্তু এনসিবির এই আন্দোলন যে অগ্রভাগে ছিল, এই ক্রেডিটটা কিন্তু এনসিকে সবাই দেয়। এটা কেউ এখানে কিন্তু কারো কোনো কার্পণ্য নাই। তাদের এই নেতৃত্বটাকে সবাই কিন্তু অনার করে, সম্মান করে। এনসিবির উচিত ছিল এই কালকে যে স্বাক্ষর অনুষ্ঠান, এখানে গিয়ে তাদের সেই নেতৃত্বটাকে আরো পরিপক্কতার পরিচয় দেওয়া, কিন্তু সেই ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। আপনি দেখেন জুলাই, উনি বলছে আইনি ভিত্তি নাই। আপনি এখন রাজনীতিতে বাংলাদেশে বৈধ প্রতিষ্ঠানকে রাজনৈতিক দলগুলি, এর বাইরে তো নাই, কারণ আমার পার্লামেন্ট নাই। পার্লামেন্ট না থাকলে তো আমার প্রতিনিধি কে করছে? আমার রাজনৈতিক দলগুলিকে আমি এখন মনে করতেছি জনগণের কণ্ঠস্বর। সুতরাং এই রাজনৈতিক দলগুলি কি অঙ্গীকার করছে আমি আগামী দিনে এইটা বাস্তবায়ন করব, এর চেয়ে আপনি আইনি ভিত্তি আর কি চান? বলেছে এইটা নিয়ে আদালতে কখনো প্রশ্ন কেউ করতে পারবে না, আমি এই অঙ্গীকার করছি। প্রশ্ন করলে তো রাজনৈতিক দলগুলি করবে, এই শক্তিগুলি করবে। বলছে যে না, আমরা এটা করব না, আমরা এটাকে আইনের সংবিধানের অন্তর্ভুক্ত করলেও আমাদের কোনো আপত্তি থাকবে না। এবং উনি বলছে বাস্তবায়ন প্রক্রিয়া দেখছেন। ইতিমধ্যে 4টা প্রক্রিয়া নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। একটা হলো অর্ডিন্যান্সের মাধ্যমে এটা বাস্তবায়ন করা যায়, আরেকটা বলা হলো সাংবিধানিক অর্ডারের মাধ্যমে করা যায়, আরেকটা বলা যাচ্ছে সংসদে অ্যামেন্ডমেন্টের করা যায়। সর্বশেষ সবাই মিলে একটা জায়গা ঐক্যমত হয়েছে, না এগুলি নিয়ে অবিশ্বাস, বিভিন্ন ধরনের অসহযোগিতা তারা মনে করছে থাকতে পারে। সর্বশেষ বলছে গণভোট, অর্থাৎ গণভোট হয়ে গেলে জনরায়টাকে আপনি পেয়ে গেলেন, এটাকে তো অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। আপনি যখন গণভোটটা হয়ে যাবে তখন এইটা মানে আপনাকে এটা বাস্তবায়ন করা কিন্তু বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। সেটা আইনি ভিত্তি বলেন, বাস্তবায়ন বলেন, একটা রায়টা জনগণ দিয়ে দিয়েছে। এনসিবি এই ছোট্ট জিনিসটা বুঝতে কেন তাদের এত সংকট হচ্ছে আমরা বুঝতে পারছি না। এক, আর এই জুলাই সনদ যদি বাস্তবায়ন, আমরা ধরে নেই হাইপোথেটিক্যালি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হবে? এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এনসিবি যেটা এখন হয়েছে, তারাই তো হবে। তো তারা তো ওখানে যায় নাই। এবং আমি আরেকটা জিনিসটা একটা ধূম্রজাল তৈরি হয়েছে। আজকে দেখেন, কালকে 2 জন উপদেষ্টা আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল, এখন কেউ বলে এরা সরকারের এনসিবির প্রতিনিধি, তারাও যায়নি। তো তারা কি এনসিবির উপদেষ্টা না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের উপদেষ্টা? এই প্রশ্ন কিন্তু এখন অনেক জায়গায় হচ্ছে। অর্থাৎ কার স্বার্থ সংরক্ষণ করার জন্য তারা উপদেষ্টা পরিষদে আছে? নিশ্চয়ই রাষ্ট্রের।
তো সুখান এখানে যে একটা মানে এই এনসিবির আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে যে একটা বিরাট শূন্যতা আছে, এটা কিন্তু কালকে স্পষ্ট হয়ে গেছে। কারণ এই যে সংস্কার, উনি বলছে যে আমরা একটা আমূল পরিবর্তন চাই রাষ্ট্র ব্যবস্থা, আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, যেটা ভোটের জন্য, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হবে না, আপনি আবার হাউস তৈরি হবে, সংসদকে আর্টিকেল 70 হবে, ডেপুটি স্পিকার হবে, নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে ঐক্যমত হয়ে গেছে, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ঐক্যমত, পুলিশ সংস্কারের ক্ষেত্রে ঐক্যমত। আপনি কি এখন আপনি 100% যদি আপনার ঐক্যমত হয়, তাহলে আলোচনা করতে দরকার ছিল না। এই যে দীর্ঘ, উনি বলছে প্রায় 1 বছর, তাহলে আপনি একটা অর্ডিন্যান্স দিয়ে বাস্তবায়ন বলেন, সরকার এটা চায় রাজনৈতিক দলগুলি বাস্তবায়ন করতে হবে। দিস ইজ নট এ ডেমোক্রেসি, এটা আরেকটা স্বৈরতান্ত্রিক চাপিয়ে দেওয়া। বরং আমি মনে করি এই যে পারস্পরিক আলোচনার মাধ্যমে যে একটা জিনিস যে আজকে তৈরি হয়েছে, এইটাই আমি মনে করি আগামী দিনে সবচেয়ে টেকসই একটি বন্দোবস্ত বাংলাদেশের জন্য হবে। এনসিবি হয়তো তারুণ্যতার কারণে হয়তো তাদের আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কিছুটা গ্যাপ তৈরি হয়েছে। আমার মনে হয় কালকে এনসিবি গিয়ে এই স্বাক্ষর অনুষ্ঠানের মূল ভূমিকাটা তারা পালন করা উচিত ছিল, এবং তারা বলা উচিত ছিল আমার আন্দোলনের ফলে আজকে বাংলাদেশকে নতুন একটা বন্দোবস্ত আমরা দিতে পেরেছি। এই ক্ষেত্রে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মোশাররফ ভাই বলছিলেন যে আপনাদের মূল ভূমিকায় আপনাদের থাকা উচিত ছিল এবং আপনারা পরিপক্কতার পরিচয় দিতে পারেননি। দেখেন, আমরা আসলে মূল ভূমিকায় আছি 5ই আগস্টের পর থেকে। ভাই মোশাররফ ভাই যেটা বলছিলেন যে 5ই আগস্টের পরে আসলে সবচেয়ে শক্তিশালী একমাত্র যেটা আপনার সংগঠন বা প্ল্যাটফর্ম হচ্ছে রাজনৈতিক দলগুলো। আমি বলবো 5ই আগস্টের পরে সবচেয়ে বড় বা সবচেয়ে ক্রেডিবল প্ল্যাটফর্ম হচ্ছে জনগণ, যে জায়গাটাকে আমরা সবসময়। জনগণ তো এখন আপনার রোল প্লে করছে রাজনৈতিক দলগুলি, জনগণ তো সরাসরি না, সব জনগণ তো রাজনৈতিক দল করে এরকম না। আপনি কোন একটা রাজনৈতিক দলের এখানে সামাজিক শক্তিগুলো ব্যবহার করেছে। আমি একটু বলি, এই ঐক্যমত কমিশন কিন্তু সামাজিক শক্তিগুলিরও মতামত নিয়েছে তারা। আমি একটু বলি। সো ভাই, উনি যেটা বলার চেষ্টা করলেন যে আমরা আমাদের জায়গা থেকে পরিপক্কতার পরিচয় দেই নাই। আসলে আমরা সারা দেশ থেকে জনগণের যে প্রত্যাশা, সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। আসলে জনগণ কিন্তু 90 সালে প্রতারিত হয়েছিল, একটা এক্সাম্পল কিন্তু আমাদের সামনে আছে। সো আমরা একটা জুলাই সনদ, একটা কাগজ, এটা কিন্তু আর কিছুই না, এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। সো এই আনুষ্ঠানিকতায় আমরা কিন্তু অংশগ্রহণ করি নাই কেন? আমরা বলেছি যে আইনগত ভিত্তি নাই। এবং আপনি যদি আরেকটু অনুষ্ঠানটার দিকে তাকান, দেখবেন এই অনুষ্ঠানটা কিন্তু ম্লান হয়েছে। আমরা দেখেছি জুলাই যোদ্ধা আতিকুল ইসলাম। এই প্রসঙ্গটাতে যাব, কিন্তু আপনি ওইটাতেই একটু আপনার আলোচনা শুনি যে আপনি বলছেন যে আপনারা সনদে সই করবেন, তাহলে কিসের ভিত্তিতে? না, আমরা সনদে সই করবো এটা বলি না। আমি বললাম সনদে সই করার যে সময় যেহেতু আছে, এই সনদটা যদি বাস্তবায়নই না হয়, তাহলে এটাতে সই করে কি হবে? এটা তো একটা কাগজ হিসেবে থাকবে, দলিল হিসেবে থাকবে। এই দলিলের তো কোনো ভ্যালুই থাকবে না। এটা বাস্তবায়ন কিভাবে হবে, হোয়াট ইজ দ্য প্রসেস, এবং এটার আইনগত এটার ভিত্তিটা কি? যদি এই দলিলের ভবিষ্যতে কোনো আইনগত ভিত্তি না থাকে, এটা বাস্তবায়ন প্রসেস যদি আমরা কেউ নাই জানি। আমি একটু শেষ করি, ফেলি। আমি আপনার সঙ্গে তো কথা বলি নাই, আমি প্রসেসটা বলছি। আপনি এটা বাস্তবায়নের প্রসেসটা কি, আপনি সেটা বলেন যে কি, হোয়াট ইজ দ্য প্রসেস বলেন। আচ্ছা, আমি একটু শেষ করি। বাস্তবায়নের প্রসেস হচ্ছে আপনার যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি এখন একটা আপনার আদেশ জারি করে, তাহলে এটা একটা আপনার আইনগত ভিত্তি কিন্তু এখন তৈরি হয়। আইনগত ভিত্তি আপনারা তো ওইটা ফেলে দিবেন, এই জন্যই তো আমি বললাম যে আপনারা ফেলে দেওয়ার চিন্তাটা মনের মধ্যে আছে। আসলে কমিটমেন্ট করেছে এখানে জাতির সামনে, কমিটমেন্ট তো 90 ছিল, আমরা সেটাই বললাম। এটা তো 90 তো আপনার রূপরেখা হয়েছিল। আপনারা যেভাবে ঢালাওভাবে 90 কে আপনাকে মেলাইন করেন, 90 এর গণ অভ্যুত্থানের কারণে আজকে সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে, 90 এর গণ অভ্যুত্থানের কারণে ছাত্রের বয়স 27 থেকে 30, 90 এর গণ অভ্যুত্থানের কারণে কৃষকদের 5,000 টাকা ঋণ মকুব দেওয়া হয়েছে, 90 এর গণ অভ্যুত্থানের কারণে সংসদীয় কমিটিগুলিকে পুনর্গঠন করে বিরোধী দলকে স্থান দেওয়া হয়েছে। এগুলি 90 এর অর্জন, এগুলি অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেখেন, একটা আমি যেটা বললাম শুরুতেই যে এটা একটা খুব ভালো একটা ডকুমেন্ট, আমরা ধরে নিচ্ছি যে এটা খুব ভালো একটা ডকুমেন্ট হয়েছে, অনেক ডায়লগের পরে আসছে। এখানে আমি মোশাররফ ভাইকে জিজ্ঞেস করবো, যে পরিমাণ নোট অফ ডিসেন্ট আছে, 9টা অনলি 9 না 84 এর মধ্যে 9, তো আপনার মেইন জায়গাগুলোতেই তো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন আপনারা। সো এই নোট অফ ডিসেন্ট যদি থাকে, তাহলে আসলে এই জুলাই সনদের আসলে বাস্তবায়ন যখন আপনারাই করতে যাবেন, ধরেন আপনাদের পক্ষে রায় আসলো, তখন তো আপনারা এগুলো কোনোটাই বাস্তবায়ন করবেন না। সো আমাদের সেই বাস্তবায়ন নিয়ে কিন্তু, যেমন ধরেন হচ্ছে, আমি আপনাকে বলি, আপনার একটা আন্তর্জাতিক চুক্তি আইনসভায় আমাদের পাশ হওয়া লাগবে, এরকম একটা সুন্দর একটা আমাদের এখানে আপনার প্রস্তাবনা আসছে যে বাংলাদেশের কোনো সরকার যদি দেশের বাইরের কোনো একটা দেশের সাথে কোনো চুক্তি করে, সেটা আসলে আমাদের লোয়ার যে আমাদের থাকবে, আইনসভা থাকবে, এবং
উচ্চতর যে আইনসভা থাকবে সেখানে আসলে আলোচনার মাধ্যমে তারপরে হচ্ছে এটাকে আপনার চুক্তি করবে। সেই জায়গায় তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি একটু বলি, আমি একটু শেষ করি, না আমরা বাংলাদেশকে বাইরের কাছে বিক্রি করার এরকম কোনো কিছু মানুষ আসলে দিবে না। 5ই আগস্টের পর এরকম কোনো কিছু দেশের জনগণ মানবে না, যেটা আগে আওয়ামী সরকারের সময় হয়েছে, আমাদের দেশ অন্য একটা দেশের কাছে বিক্রি করার মতো আমরা চুক্তি বিভিন্ন রকম করেছি। সো এটা আমরা বিএনপির কাছে প্রত্যাশা করি নাই। তারপর এরকম অনেকগুলো জায়গা আছে, সংবিধান সংশোধন পদ্ধতি কি হবে সেটা নিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বটা একটু বাড়ানোর জন্য আমরা সুপারিশ করেছিলাম, সেই জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। প্রধানমন্ত্রী একসাথে দলীয় প্রধান হতে পারবেন না, প্রধানমন্ত্রী থাকবেন এবং দলীয় প্রধান হবেন, এইটাও কিন্তু বিএনপি ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার গঠন, এই জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো উচ্চকক্ষে প্রার্থী তালিকা যে প্রকাশ করবে, এরকম বিভিন্ন যেগুলো ইম্পর্টেন্ট বেসিক জায়গাগুলোতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যখন বিএনপি নোট অফ ডিসেন্ট থাকে, তো এরকম সবাই আসলে স্বাভাবিকভাবে জনগণের কাছে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয় যে আসলে এটা বাস্তবায়ন হবে কিনা। যে জায়গাগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, আর এগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে আসলে জুলাই সনদ বাস্তবায়ন কি হবে? দল আপনার অংশ সনদে সই করলো, তো তারা কি বুঝে সই করলো? আপনার কি মনে হয় যে তারা কোনো কিছু না বুঝেই সই করেছে? সেটা আসলে দেখেন, এক একটা দলের এক একটা রাজনৈতিক ফিলোসফি আছে। এনসিপি কি তাদের থেকে আলাদা? না, অবশ্যই আমরা তো এনসিপি আলাদাই। আপনি যখন একটা জায়গায় কমিটমেন্ট করলেন তখন আপনি এর প্রতি দায়বদ্ধ। আপনি যখন কমিটমেন্ট করলেন না, তাহলে তো আপনিও মানে সরকারের যে এই জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দিতে পারেন যে আমি তো সই করি না, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমরা তো সেজন্যই বললাম যে কেউ আমাদেরকে এই সংস্কারকে জাস্ট একটা ডায়লগের মধ্যে সীমাবদ্ধ রেখে বাস্তবায়নের দিকে না যে এটাকে জাস্ট একটা সনদ আকারে রাখবে, এটা আসলে আমরা হতে দিব না। আমরা যেহেতু এখনো আবার আপনার ঐকমত্য কমিশনে আলোচনা মেয়াদ বেড়েছে 15 দিন, সেই জায়গা থেকে আমরা পার্টিসিপেট করব এবং এই সনদকে কিভাবে বাস্তবায়নের প্রসেস কি হবে সেই এবং আইনি ভিত্তি কি হবে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এটার জন্য আমরা কিন্তু ওপেন আছি। না, আমি ওনার একটা বলি, উনি তো সনদে স্বাক্ষরই করেন না, তো আলোচনার রাইটটা কোথায় তার? কেন রাইট থাকবে না? কি কোথাও বলা আছে সনদে কি বলা আছে স্বাক্ষর না? সেটা না, আমি বলছি আপনারা যদি আমাদেরকে রাইট এভাবে নিয়ে নেন তাহলে তো আপনি পার্লামেন্টে গেলে সনদ কি আপনারা ছুঁড়ে ফেলে দিবেন? যেমন আপনার বাম দল না, এটা ঠিক, এটা আমি যুক্তির খাতিরে রাইট, কিন্তু একটা দল আর একটা দলকে রাইট দিতে পারে না। আমি সেইটা বলছি না, আমি বলছি যে কালকে এবং আপনি দেখবেন জুলাই সনদের ব্যাপারে কিন্তু বাম যে 4টা না 5টা দল তাদের কিন্তু আপত্তি নেই। তারা একটা কথা বলেছে যে স্বাধীনতার ঘোষণাপত্র এখানে অন্তর্ভুক্ত করা হোক, তাদের দাবিটা কিন্তু আলাদা। আর ওনাদের দাবিটা কিন্তু একটা সম্পূর্ণ এই সনদের টোটালি বিরোধী। এই যে সমঝোতাটা যে এটা ঐক্যমত কমিশনে যেটা সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধী। না, এটা ভুল বলেছেন, আমরা সনদের বিরোধী না। আমি একটু বলি ভাই, আমাকে একটু বলতে দেন। আপনি এই আমি মনে করি কোনো সংস্কার দরকার নাই। আমি নিজের পার্সোনাল ইন্ডিভিজুয়াল আমি যেটা বুঝি, একটা সিস্টেম আপনি যদি বাংলাদেশে চালু করেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যত আছে সবগুলি একটা সঠিক পথে আসতে বাধ্য। সেটা হলো বাংলাদেশের নির্বাচনটা সুস্থ করার জন্য যদি আপনি কেয়ারটেকার প্রসেসটাকে আপনি বাস্তবায়ন করতে পারেন। কারণ আমরা বাংলাদেশের অভিজ্ঞতা দেখেছি, যদি জনগণ তার ক্ষমতা প্রয়োগ করতে পারে, অর্থাৎ ভোট দিতে পারে, তাহলে কোনো সরকার যদি জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে পদক্ষেপ নেয় তারা কখনো টিকতে পারে না। যেমন 91 বিএনপি ক্ষমতায় ছিল, 96-তে কিন্তু যেতে নাই। 96-তে আওয়ামী লীগ ছিল, 2001-এ যে আপনি তো গণমাধ্যমে আছেন, 2001-এ ছিল, 2008-এ যেতে নাই। সুতরাং একটা প্রসেসকে যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, আমি মনে করি জনগণের সকল আকাঙ্ক্ষা পূরণ হবে। কারণ আপনার টোটাল ম্যানিপুলেট হয় ইলেকশনের মাধ্যমে। আপনি একটা জিনিস যে আপনি ইলেকশনটাকে ম্যানিপুলেট করে আপনি বলেন জনগণ আমাকে রায় দিয়েছে, সুতরাং আমি যা খুশি তা করতে পারি। সুতরাং আপনাকে এই প্রসেসগুলি একটা রাজনীতিতে একটা ট্রাস্ট বলে একটা কথা আছে, কনফিডেন্স বলে কথা আছে। আপনার জনগণকে যদি আপনি জনগণ রাজনৈতিক দলগুলোর যদি ট্রাস্ট না করেন তা আপনাকে ট্রাস্ট করবে কেন অন্যজন? না, জনগণ রাজনৈতিক দলগুলোকে ট্রাস্ট আসছি যে এত দিনের আলোচনায় একমত হতে পারলেন না, আর 15 দিন মেয়াদ বাড়িয়েছে কমিশনের, সেই 15 দিনে কি আমি তার আগে একটু মশার ভাই একটা পয়েন্ট একটু কথা বলতে চাই। ভাই বলেন আসলে কোনো সংস্কারই দরকার নাই, এটা আমি বলছি একটা যদি আমরা করতে পারি, একটা সংস্কারই উনি চাচ্ছেন, কোন সংস্কারই দরকার নাই। আমি যদি ওনার এই কথাটাকে ধরেন বিএনপির স্ট্যান্ড হিসেবে ধরে নিই যে আসলে না, আমি বলছি আমার পার্সোনাল ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল বলছি। এটা কিন্তু আমরা শুরু থেকে দেখে আসছি যে সংস্কার কমিশনের আলাপ আলোচনায় কিন্তু বিএনপি সবসময় কিন্তু বিরোধিতা করে আসছে বা বিরোধিতার একটা মনোভাব ছিল। সো এই কারণে কিন্তু আজকে আমাদের সংস্কার কমিশনের জুলাই সনদটা আসতেও কিন্তু একটা দেরি হয়েছে। সো আমরা যদি এটা ধরেও নেই যে ঠিক আছে অন্য কোনো সংস্কার বাংলাদেশের দরকার নাই, শুধু তত্ত্বাবধায়ক সরকারেরই হওয়াটা দরকার, এটাতেও কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। কিন্তু বিএনপি জামাত এক জায়গায় চলে আসছে, আপনারা তো আসতে পারেন। আমি একটু বলি, শেষ করি। দ্বিতীয়ত যেটা বললেন যে সরকারের পালাবদল, যে বিএনপি আসবে, আওয়ামী লীগ আসবে, আমরা তো বিএনপি আর আওয়ামী লীগকে এই ধরনের কোনো
এরকম সুযোগ বারবার এই দেশের জনগণ দিতে পারে না যে আপনি 5 বছরের জন্য আপনি লুটপাটের জন্য স্বাধীনতা ভোগ করবেন, আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে আপনাদের ইচ্ছা মতো আপনারা হচ্ছে লোক বসাবেন। সেই জিনিসগুলোকে ঠিক করার জন্যই তো একটা রাজনৈতিক দল তার ইচ্ছামাফিক যেন কাজ করতে না পারে, রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে যেতে না পারে, স্বৈরাচার যেন নতুন করে না হয়, ফেসিবাদ যেন নতুন করে জন্ম না হয়। এটার কারণে কিন্তু সংস্কার, এটার কারণে সংস্কার এই কারণে না যে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ক্ষমতায় আসবে, ক্ষমতার পালাবদল হবে, দেশে টাকা লুটপাট হবে, বাইরে যাবে, দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হব, এইটার কারণে কিন্তু আসলে সংস্কার না। সংস্কারটা ছিল আমাদের যে আমরা বলেছিলাম তরুণরা যে বাংলাদেশ 2 হবে। তো বাংলাদেশকে আসলে নতুন জায়গায় দেখতে চাই, বাংলাদেশকে আমরা কোনো একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য কিন্তু সংস্কারের কথা আমরা বলি নাই। এবং আমি যেটা আপনি আমাকে বললেন যে বিএনপি এবং জামাত হচ্ছে সাইন করেছে, বিএনপি এবং জামাত তো অনেক আগে থেকে ওনাদের একটা ভালো সুসম্পর্ক ছিল, এখনো আছে ভিতরে ভিতরে, সেটাও আমরা জানি। ওনাদের হয়তো যে কোনো সময় আবার জোটও করতে পারে, এই বিষয়ে আমরা মোটেও অরিড না। এনসিপির সাথেও জামাতের ভালো সম্পর্ক, এটা তো আমি বললাম যে বিএনপি এবং জামাত জোট করেছে, এটা আপনিই বললেন যে সম্পর্ক কার সাথে ভালো, এটা তো বোঝাই যায়। আমরা তো যাই নাই স্বাক্ষর করার জন্য, কারণ আমরা দেখেছি জনগণের স্বার্থ যেখানে খর্ব হয়, যেখানে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ নাই, এবং সেই অনুষ্ঠানে আসলে কিন্তু জনগণের সেরকম প্রত্যাশা যে ছিল সেই প্রত্যাশামূলক কিন্তু অনুষ্ঠান হয় না। আপনি যেটা বলছিলেন যে পরে আলোচনায় আসবেন, জুলাই যোদ্ধাদেরকে, আতিকুল ইসলাম গাজীর মতো জুলাই যোদ্ধাকে যেভাবে পিটানো হয়েছে এবং অনেক জুলাই যোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে, টিয়ার শেল মারা হয়েছে, রাবার বুলেট ছোড়া হয়েছে, এইরকম একটা পরিবেশের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর করা এবং জুলাইয়ের যে শহীদ পরিবার তাদেরকে পর্যন্ত উচ্চবাচ্য করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, তাদেরকে পর্যাপ্ত সম্মান দেওয়া হয় নাই। এবং আরেকটা বিষয় আমি একটু কারেকশন দিই, আমি আপনি হয়তো জানার ভুল থাকতে পারে, সেখানে আমি ছাত্র উপদেষ্টাদেরকে দেখেছি, মাহফুজ এবং আসিফ কিন্তু ছিলেন। কোন পত্রিকায় নিউজ করেছে যে তারা পত্রিকা তো সবকিছু, পত্রিকা তো আবার অনেকে ম্যানিপুলেট করতে পারে, আমাদের তো ওই পত্রিকা তো ম্যানিপুলেট করার অনেক সুযোগ আছে, নির্ভর করা ছাড়া তার কারণ আমি আপনাকে ছবি পাঠাবো এটার যে ওনারা প্রোগ্রামে ছিলেন। সো আমি যেটা বলবো যে এরকম কাউকে ফ্রেমিং করা, টেকিং করা, যেটা আমরা দেখেছি যে সালাউদ্দিন সাহেব জুলাই যোদ্ধাদেরকে, এরকম পরিচিত জুলাই যোদ্ধাদেরকে সারা বাংলাদেশ চিনে, উনি ওনাদেরকে বলার চেষ্টা করছেন তারা হচ্ছে ফ্যাসিস্টের সহযোগী বা তারা ফ্যাসিস্টরা এখানে হচ্ছে গিয়ে এখানে দোসররা হচ্ছে আন্দোলন করেছিল। এটার আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের ঘটনা যেন বিএনপির পক্ষ থেকে ওনাদের কারা জুলাই যোদ্ধা ছিল তাদেরকে অন্তত আমাদের একটা নৈতিক দায়িত্ব, তাদেরকে চেনা, খুব বেশি তো না, কোটি কোটি তো না সংখ্যায়, সো এদেরকে চিনা, শহীদ পরিবারগুলোকে চিনা, এটা আসলে আমাদের নৈতিক দায়িত্বের পর্যায়ে পড়ে। মোশাররফ ভাই, যে জুলাই যোদ্ধা নিয়ে গতকালকে আপনার পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ হয়েছে, টিয়ার শেল, লাঠিচার্জ নিক্ষেপ করা হয়েছে। তো এই যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হলো, সেখানে তো তাদের মর্যাদা থাকার কথা না, এটা তো অবশ্যই এটার জবাব দিতে পারবে ইন্টেরিয়র গভর্নমেন্ট। তো আমরা না, আমরা একটা এনসিপি যেমন একটা রাজনৈতিক দল, বিএনপি তেমন একটি রাজনৈতিক দল, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমাদের প্রতিনিধিরা ওখানে গিয়েছে। সুতরাং ওখানে কাদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছে, তাদেরকে কি কতটুকু সম্মান দেবে, সেটা হলো ডক্টর ইউনূস সরকারের বিষয়বস্তু। এক্ষেত্রে এই দায়িত্ব তার বিএনপি নেবে না। বরং আমরা যেটা দেখেছি যে ওখানে যারা জুলাই যোদ্ধারা গিয়েছিলেন তারা একটা বিষয়ে তাদের আপত্তি ছিল, ওখানে বলা ছিল যে 24শে গণ অভ্যুত্থানে যে সকল হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করা হবে। সেখানে জুলাই যোদ্ধারা বলেছিল না, এই শব্দটাকে চেঞ্জ করতে হবে। পরে ওখানে করা হয়েছে তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনার সহযোগী যে সকল আইনশৃঙ্খলা বাহিনী হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার করতে হবে। তাৎক্ষণিকভাবে কিন্তু সেটা একটা সংশোধনী করে এটাকে বাস্তবায়ন করেছে। তা উনি যে কথাটা বলছে জুলাই যোদ্ধাদেরকে সম্মান করা, তাদের সম্মানকে রেখেই, এবং আপনি দেখবেন আমি যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি বা অনেকে বলেছে যে যাদের আমন্ত্রিত অতিথিদেরকে যেই মানে স্বাক্ষরের যে কাগজটা, যেই ছাপানো ফর্মটা দেওয়া হয়েছে আর যেটা নেতারা স্বাক্ষর করেছে তাদের মধ্যে কিন্তু এই জায়গাটা নাই, আর তাৎক্ষণিক এটা তারা চেঞ্জ করতে পারেনি, আগের ছাপানোটাই দিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু চেষ্টা করেছে আমি ঐক্যমত কমিশন। সুতরাং আমি মনে করি হ্যাঁ সংকট থাকবে, আলাপ আলোচনার মধ্যে সেই সংকট সমাধান হবে। কিন্তু আপনি দেখবেন, আমরা এটাও তো পত্রিকা দেখেছি, কালকে এখানে কি বিএনপি কোনো আয়োজনের কোনো কিছুতে ছিল না। কিন্তু আপনি দেখবেন, আমরা আপনাদের মিডিয়ায় দেখছি বিএনপির ব্যানারকে ছিঁড়ে ফেলা হচ্ছে, বিএনপির ইগুলি ভেঙে ফেলা হচ্ছে, এগুলি। সুতরাং আমি মনে করি রাজনৈতিক অঙ্গনে একটা অন্য একটা আবহ তৈরি করার জন্য কিছু কিছু মহলের একটা পরিকল্পিত ষড়যন্ত্র। জি, গতকালকে যে ঘটনা ঘটেছে জুলাই যোদ্ধাদের উপরে পুলিশের লাঠিচার্জ, অবশ্যই এটা নিন্দনীয়। কিন্তু জুলাই যোদ্ধারা যেভাবে সংসদের গেট টপকে অতিথিদের আসনে গিয়ে বসে পড়েছে, সেটাও কতটুকু মানে সঠিক কাজ হয়েছে? দেখেন, জুলাই যোদ্ধারা তো আসলে ওনারা আহত, দীর্ঘদিন ধরে ওনারা অনেকে আহত ছিলেন। আতিকুল ইসলামের কথাই যদি বলি, ওনার একটা হাত নেই ওই ছেলেটার। সো এরকম আহত মানুষদের
যে চিন্তা করাটা, এটা তো ঐক্যবোধ কমিশনের আরও আগে প্রয়োজন ছিল। এই প্রভিশনটাকে কেন এসে একদম এই প্রোগ্রামে দিনেই হচ্ছে ওনাকে ইনক্লুড করতে হবে, এরকম একটা আপনার একটা প্রভিশনকে আগে রাখা যেত না? সো ওনাদেরকে কেন এরকম দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হবে? এইটা হচ্ছে একটা চিন্তার জায়গা, ফ্যাক্ট, যে আন্দোলন করতে কেন দেয়া হলো? এটা কি আসলেই তাহলে কারো পরিকল্পনা ছিল যে আমরা জিনিসটা রাখবো না, যে ওরা এসে আন্দোলন করবে এবং তাদেরকে আমরা একটা ব্লেম দিব যে তারা বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলতেছে? বিএনপির ব্যানার তো আমরা বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায়, মহানগরে দেখি বিএনপির অন্য গ্রুপও ছিঁড়ে ফেলে। কালকের ব্যাপার তো আলাদা, বিএনপির গ্রুপও তো থাকতে পারে এই প্রোগ্রামের ভিতরে, ব্যাপার আলাদা হোক, কিন্তু ঘটনার তো একটা আপনার ঘটনাচক্র তো ঘটতেছে। আমরা দেখি বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির গ্রুপিং এর কারণে এক গ্রুপ আরেক গ্রুপের ব্যানার ছিঁড়ে ফেলে, আগুন লাগিয়ে দিচ্ছে। যদি জুলাই যোদ্ধারা বিএনপির হয়, জামাতের হয়, এনসি যারই হোক, তারা জুলাইয়ের তারা হচ্ছে বুকচিতি আন্দোলন করেছিল, তারা এই দেশকে স্বাধীনতার নতুন একটা স্বাদ মানুষকে দিয়েছে। সো তাদেরকে আসলে এরকম দলীয় ফ্রেমিংয়ে নিয়ে আসা, তারা বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলা, তারা আওয়ামী লীগের ফ্যাসিস্টের দূষর, এই ধরনের কথাগুলো আসলে একটি দায়িত্বশীল জায়গা, দায়িত্বশীল একটি দল বিএনপির কাছ থেকে, এরকম সিনিয়র লিডারের কাছ থেকে আসলে আমরা প্রত্যাশা করি না। এবং আমাদের এনসিপির আহ্বায়ক আজকে বলেছেন এরকম ধরনের কথা বলার জন্য সালাউদ্দিন সাহেবকে আসলে এই জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। শেষ করব না, আমি মনে করি যে এই যে বিশেষ করে এই যে জুলাই যোদ্ধা বলেন বা এনসিপি বলেন, তাদের অবদানকে কিন্তু জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে, কিন্তু তাদেরকেও দায়িত্বশীল আচরণ করা উচিত, যাতে জনগণ এনসিপি তো দায়িত্বশীল আচরণ করেছে, এনসিপি তো কিছু করে না। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।